বাংলাদেশের টপ অর্ডারের যে কয়টা নাম আছে সেইগুলো হলো তানজিদ হাসান তামিম, লিটন কুমার দাস, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত। 3 পর্যন্তই আমি ধরলাম। 3জন ওপেনার, একজন ক্যাপ্টেন এবং 3-এ যিনি ব্যাটিং করতে আসেন ওয়ান ডাউন ব্যাটসম্যান বলা যায়। তাদের মধ্যে সৌম্য সরকার রিসেন্টলি ইনজুরি থেকে ফিরেছেন, মোটামুটি ভালো করছে, ধরার মতো স্কোরই উনি করছেন। এবং তানজিদ তামিম খুব রিসেন্ট ওনার ডেবিউ হয়েছে টি-20-তে এবং ভালো করছেন, ওনার জায়গাটা উনি নিশ্চিত করছেন প্রতিটা খেলা দিয়ে। কিন্তু বাকি যে দুইটা নাম লিটন কুমার দাস এবং নাজমুল হোসেন শান্ত, যাদের নিজ থেকে দায়িত্ব নেওয়ার কথা ছিল, তারাই কিন্তু বর্তমানে অফ ফর্মে আছে। এতটাই অফ ফর্মে আছে যে বাংলাদেশের বিশ্বকাপে তাদের পারফরমেন্স নিয়েও অনেকটা চিন্তা আছে। এমনকি শান্তকে কেন ক্যাপ্টেন দেওয়া হলো সেটা নিয়েও অনেক কিছু আছে, যেখানে শান্তর জায়গায় ক্যাপ্টেন্সিতে মেহেদী হাসান মিরাজের নামও অনেকে বলছেন। আলোচনাটা শুরু করি, প্রথম লিটনকে দিয়ে আলোচনা করি। লিটন কিন্তু ক্যাপ্টেন্সি চয়েসে ছিলেন এবং সেই বিশ্বকাপে মূলত ওডিআই বিশ্বকাপের পরেই কিন্তু বিসিবি তাকে ক্যাপ্টেন্সির যে একটা চয়েস আছে সেই চয়েস লিস্ট থেকে তাকে সরিয়ে দিয়েছে নানান কারণে। সেই কারণগুলো নিয়ে না আলোচনা করি। তারপর লাস্ট যে 3টা টি-20 সিরিজ আছে, 3টা টি-20 সিরিজের মধ্যে মাত্র একটা টি-20 সিরিজে লিটনের স্ট্রাইক রেট, শ্রীলঙ্কার সাথে টি-20 সিরিজের লিটনের স্ট্রাইক রেট 113.16। বাকি দুইটাতে জিম্বাবুয়ে সিরিজের সাথে 3 ম্যাচ খেলছেন, তো সেই 3 ম্যাচে 83.72 এবং ইউএসের সাথে 1 ম্যাচ খেলেছেন 93.33 স্ট্রাইক রেট। একজন ওপেনার লিটন দাসের থেকে আমরা যখন অ্যাকসেপ্ট করব একটা ভালো একটা স্টার্ট, ভালো একটা শুরু আমরা অ্যাকসেপ্ট করব, ভালো একটা দলকে নিজে থেকে এগিয়ে নিয়ে যাবেন ওপেনিংয়ে নেমে, যে কারো ওনার সঙ্গী যে কেউ হোক না কেন, ওনার যেরকম ক্লাসিক্যাল খেলা আছে, ওনার হাতে সুন্দর সুন্দর শট আছে, সেই লিটন দাসের এই হাল। শ্রীলঙ্কা সিরিজে প্রথম ম্যাচে 0 রানে আউট হয়েছিলেন, টি-20-র কথা বলছি। সেকেন্ড ম্যাচে 24 বলে 36 রান করাই কিন্তু মোটামুটি যে স্ট্রাইক রেটটা সেটা এগিয়ে গিয়েছিল। কিন্তু পরের ম্যাচে, থার্ড ম্যাচে আবার সেই 11 বলে 6 রান, স্ট্রাইক রেট ভালো করে নিতে পারেননি। এবারেই ছিল সেই সিরিজে মাত্র 14। একজন ওপেনারের থেকে এরকম খেলা আসলেও বাংলাদেশের জন্য ঝুঁকিপূর্ণ। এরকম ওপেনারকে বিশ্বকাপে খেলানো, সেটা এই পারফরমেন্সগুলো দেখলেই আপনি নিজেও বলবেন। জিম্বাবুয়ের সাথে 3 ম্যাচ খেলেছেন, এক ম্যাচে 25 বলে 23 রান করেছেন, আরেক ম্যাচে 15 বলে 12, আরেক ম্যাচে 3 বলে 1। কোনো ম্যাচেই কিন্তু স্ট্রাইক রেটটা, যে টি-20 যে স্ট্রাইক রেটের খেলা, স্ট্রাইক রেটটা কিন্তু নিজের করে রাখতে পারেননি, 100-র উপর স্ট্রাইক রেট রাখতে পারেননি। 12 গড় ছিল এবং 83.72 বলছিলাম স্ট্রাইক রেট। ইউএসের সাথে 1 ম্যাচ খেলেছেন, 15 বলে 14 রান করেছেন, স্ট্রাইক রেট 93। এইটাই তো। এবার আসি শান্তর কথায়। নাজমুল হোসেন শান্ত মোটামুটি সবগুলো ম্যাচেই খেলেছেন, শ্রীলঙ্কার সাথে 3 ম্যাচ, জিম্বাবুয়ের সাথে 5 ম্যাচ এবং ইউএসের সাথে 2 ম্যাচ। কিন্তু এই শান্তর কথা যদি আমি বলি, শান্তরও কিন্তু এই জায়গায় স্ট্রাইক রেট নিয়ে অনেক ঝামেলা আছে ভাই। এই 3টা সিরিজের 3টা ম্যাচে স্ট্রাইক রেটটা একটু বাড়িয়ে রাখতে পেরেছেন, বাকি কোনো ম্যাচেই কিন্তু স্ট্রাইক রেটটা তেমন ভালো নেই শান্তর। শ্রীলঙ্কা সিরিজে 1 ম্যাচে 22 বলে 20 রান, আরেক ম্যাচে 6 বলে 1 রান, আরেক ম্যাচে তো বললামই 53 রান করেছিলেন। আফগানিস্তান সিরিজে প্রথম ম্যাচে 24 বলে 21, দ্বিতীয় ম্যাচে 15 বলে 16, তৃতীয় ম্যাচে 4 বলে 6, চতুর্থ ম্যাচে 7 বলে 2 রান এবং শেষ ম্যাচে 28 বলে 36 রান করেছিলেন শান্ত। এবং লাস্ট যে সিরিজটা আছে, সেই সিরিজের প্রথম ম্যাচে 11 বলে 3 এবং পরের ম্যাচে 34 বলে 36 রান করেছে। শান্ত স্ট্রাইক রেট নিয়ে অনেক কথা হয়, হওয়ার কারণও আছে। এই যে টি-20 বিশ্বকাপের সব ক্যাপ্টেনদের মধ্যে একদম শেষের জনের আগের জন যেটাকে আমি বলছি, সেই তালিকায় আছেন স্ট্রাইক রেটের দিক দিয়ে শান্ত।
বাংলাদেশের ক্যাপ্টেন হিসাবে, একটা টি-20 ক্যাপ্টেন হিসাবে এই স্ট্রাইক রেট আসলেই কিন্তু মানানসই না। যেখানে বর্তমানে রান হচ্ছে 200+, টি-20-তে বর্তমানে সবগুলা টি-20-তে মোটামুটি 180-র উপরেই রান হচ্ছে, সেখানে বাংলাদেশের মেন্টালিটিটা এখন পর্যন্ত 140-50-এ রয়ে গেছে। সেইটা বাংলাদেশের যে টপ অর্ডার ব্যাটসম্যানদের দেখলেই বোঝা যায়। এই সমস্যার যদি সমাধান না হয় বাংলাদেশ টি-20 বিশ্বকাপে বেশি কিছু করতে পারবে না ভাই, বেশি কিছু আশাও করা যাবে না এই পারফরমেন্স হলে। আশা করব নাজমুল হোসেন শান্ত এবং লিটন কুমার দাস খুব তাড়াতাড়ি বলতে খুব তাড়াতাড়ি, টি-20 বিশ্বকাপের আগে মাত্র এক ম্যাচ, ভারতের সাথে একটা প্রস্তুতি ম্যাচ, খুব তাড়াতাড়ি যদি ফর্মে না ফিরেন, ওরা স্ট্রাইক রেটটা যদি বাড়াতে না পারে, তাহলে কিন্তু বাংলাদেশ টি-20 বিশ্বকাপের সেকেন্ড রাউন্ডের মুখটা দেখাটা এতটা বেশি সোজা হবে না। যেখানে টি-20 ক্রিকেট কি বলবো, সব ওডিআই ক্রিকেট, টি-20 ক্রিকেট, টেস্ট ক্রিকেট ওপেনাররাই কিন্তু মোটামুটি দলের যে রানের ভিতটা করে দেন, সেখানে বাংলাদেশের ওপেনারদের এবং টপ অর্ডার ব্যাটসম্যানদের অবস্থা ঠিক উল্টো। আশা করছি সব দুজনই ফর্মে ফিরবেন। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন, ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, পিচ।